তখনও কিন্তু গুড়াপ্পা কোনো বিপদের ইঙ্গিত পায়নি, এমন কোনো শব্দ শুনেনি যে তার পক্ষে সেটা বিপদ হতে পারে। রাস্তার ধারে একটা বাঘ কিন্তু ওত পেতে মাটির সঙ্গে মিশে বসেছিল। কদিন তোমাদের জিম করবেটের মানুষ খেকো বাঘ শিকারের গল্প শোনালাম। আজকে শোনাতে চলেছি জিম করবেটের মতোই আরেকজন চতুর, ধুরন্ধর, অসম সাহসী বাঘ শিকারী কেনেথ অ্যান্ডারসনের গল্প। একটা কথা তোমরা জেনে রাখো, জিম করবেট যেমন উত্তরাখণ্ড, উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চলে মানুষ খেকো বাঘ মেরে মানুষদের রক্ষা করেছিলেন, ঠিক তেমনি কেনেথ অ্যান্ডারসন দক্ষিণ ভারতের বিস্তৃত অরণ্যাঞ্চলে ভয়ঙ্কর ভয়ঙ্কর মানুষ খেকো বাঘ মেরে সেখানকার মানুষদের ত্রাতা হয়ে দাঁড়িয়েছিলেন। অর্থাৎ মোটামুটি দুজনেই কিন্তু সমান, একজন উত্তর দিকে, একজন দক্ষিণ। তো চলো আজকে তোমাদের কেনেথ অ্যান্ডারসনের এক ভয়ঙ্কর বাঘ শিকারের কাহিনী শোনাই। গল্পটির নাম বেট্টা মুগলমের মানুষ খেকো। আজ থেকে অনেক বছর আগে একজন অবসরপ্রাপ্ত ব্রিটিশ প্রশাসক, তখনকার দিনে তিনি কালেক্টর নামে পরিচিত ছিলেন, এখন যাকে জেলা শাসক বলা হয়, তিনি কি করেছিলেন, দক্ষিণ ভারতের সালেম জেলার বুথেরিয়ার এক পার্বত্য অঞ্চলে 300 একর জমি কিনেছিলেন। মানে বিশাল বিশাল অঞ্চল জুড়ে জমি, 300 একর জমি কিনেছিলেন। আর সেখানে তিনি একটি দুর্দান্ত সুন্দর বাংলো তৈরি করেছিলেন। আর এই যে জমিটা তিনি কিনেছিলেন, এটা কিন্তু চারিদিক গভীর জঙ্গল, যাকে বলে অরণ্য সংকুল পরিবেশ। তিনি পাথর টাথর দিয়ে দুর্গের মতন যে সুন্দর বাংলোটা তৈরি করেছিলেন না, তার চারপাশে কাঁটা ঝোপ আর ল্যান্টানা গাছের জঙ্গল ছিল। তিনি অনেকগুলো কুলিকে নিয়োগ করলেন ওই ঝোপঝাপগুলো পরিষ্কার করার জন্য। এই ল্যান্টানা গাছ তখন মাত্র সবে দক্ষিণ ভারতের বিভিন্ন অঞ্চলে গজাতে শুরু করেছিল। এই ল্যান্টানা গাছ ধীরে ধীরে সারা দক্ষিণ ভারত জুড়ে ছড়িয়ে গেল, মানে চারিদিকে ল্যান্টানা গাছের জঙ্গল। সরকার থেকে তখন বহু চেষ্টা করা হলো যে ল্যান্টানা গাছকে সম্পূর্ণরূপে উচ্ছেদ করতে, কিন্তু সেটা সম্ভব হলো না। সরকার কোনোভাবেই এই আগাছাকে দমন করতে পারল না। তবে হ্যাঁ, ল্যান্টানা গাছের একটা বিশেষ গুণ আছে, সেটা হচ্ছে কারণ যদি কোনো জায়গা কেটে যায়, আঁচড়ে যায়, তাহলে এর পাতা ছেঁচে সেখানে দিয়ে দিলে সঙ্গে সঙ্গে জায়গাটা ভালো হয়ে যায়। দেখবে ল্যান্টানা গাছের গল্প অনেক হলো, এবার মূল গল্পে ফিরে যাই। ওই যে ভদ্রলোক ওই 300 একর জমি কিনেছিলেন এবং ওখানে বাংলোটা তৈরি করেছিলেন, এবার জায়গাটাতে একটা নাম দিতে হবে। ওই জায়গাটা হচ্ছে বেট্টামঙ্গলম উপত্যকা। তো সেই থেকে উনি ওই জায়গাটার নাম দিলেন বেট্টামঙ্গলম এস্টেট। তিনি তার বাংলোটার একটা সুন্দর নাম দিলেন জংলি দুর্গ। এবার চারিদিকের ল্যান্টানা গাছ, কাঁটা ঝোপ তিনি পরিষ্কার করলেন, যার ফলে কি হলো, সুন্দর রোদ বাতাস পেয়ে অরণ্য তাড়াতাড়ি করে সেই জায়গাটায় গজিয়ে উঠলো। আর সুন্দর সুন্দর গাছ, কচি কচি পাতা, এসবের লোভে এলো হরিণের দল। আর হরিণের দলের মাংসের লোভে সেখানে এসে বাসা বাঁধলো বাঘের দল, চিতাবাঘের দল, আর তার সঙ্গে কিছু জংলি কুকুরের দল। অর্থাৎ স্বাভাবিক নিরীহ অরণ্য আস্তে আস্তে কিন্তু ভয়ঙ্করের দিকে যেতে লাগলো, কারণ ওই যে বাঘ, চিতাবাঘ, জংলি কুকুর এরা এসে সেখানে বাসা বেঁধেছে। এরপর কিছুটা পরিবর্তন ঘটলো, ওই ইংরেজ ভদ্রলোক মারা গেলেন। তারপরে একজন অ্যাংলো ইন্ডিয়ান এই জায়গাটা কিনে নিলেন, কিন্তু ইনি ওই ইংরেজ অফিসারের মতন অত পয়সাওয়ালা ছিলেন না, যার ফলে এর পেছনে, জায়গাটার পেছনে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পেছনে বেশি পয়সা খরচ করতে পারেননি। এর ফল কি হলো, যে ধীরে ধীরে আবার ওই ল্যান্টানা গাছ চারিদিকে ছেয়ে গেল, কারণ তিনি তো পরিষ্কার করাতে পারছেন না। আর ল্যান্টানা গাছ ওইভাবে ছেয়ে যাওয়ার জন্য ছোট ছোট কচি কচি গাছ, ঘাস এগুলো কমতে লাগলো, যার ফলে হরিণ টরিণ ওখানে কমে যেতে লাগলো। কিন্তু বাঘ, চিতাবাঘের মতো হিংস্র প্রাণী কিন্তু ওখান থেকে গেল না। হরিণ টরিণ চলে গেল, বাইসন চলে গেল, কিন্তু বাঘেরা থেকে গেল। এর ফলে কি হলো, বাঘ, চিতাবাঘেরা তো থেকে গেল, ভয়ঙ্কর মাংসাশী প্রাণী, কিন্তু তাদের খাবারের অভাব হয়ে গেল, কারণ হরিণ, বাইসন এগুলোর সংখ্যা তো খুব কমে গেল। এরপর কি হলো, ওই অ্যাংলো ইন্ডিয়ান ভদ্রলোক মারা গেলেন, কিন্তু তার ওই সম্পত্তি কেনার মতন কেউ আর থাকলো না, তার কোনো আত্মীয় স্বজন এসে ওটা দাবি করলো না। আস্তে আস্তে গোটা এলাকাটা ঝোপ জঙ্গলে ছেয়ে গেল। এরপর ধীরে ধীরে বাঘ, চিতাবাঘের সংখ্যাও কমে যেতে লাগলো। আর ওই যে গ্রানাইট পাথরের যে দুর্দান্ত বাড়িটা ওই ভদ্রলোক বানিয়েছিলেন, সেটা পুরো আগাছার জঙ্গলে ঢেকে গেল, সেটা একটা পুরনো ভগ্ন দুর্গের মতন দেখাতে লাগলো। সব প্রাণী চলে গেল, কিন্তু বুনো মুরগির দল ওখানে থেকে গেল, কারণ তাদের থেকে যাওয়ার উপযুক্ত পরিবেশই ছিল ওটা। আমি যে এই কথাগুলো বলছি ওই বাড়িটার পেছনে, এটারও একটা কারণ আছে এই গল্পের মধ্যে, সেটা তোমরা এখনই জানতে পারবে। ওই জায়গাটার পাশেই আইউর নামে একটা গ্রাম ছিল।
সেখানে গুড়াপ্পা নামে একটি ছেলে বাস করত। ওই অঞ্চলে নিয়ম হচ্ছে ছেলেদের মোটামুটি 17-18 বছর বয়সের মধ্যে বিয়ে দিয়ে দেওয়া, কিন্তু গুড়াপ্পার অত তাড়াতাড়ি বিয়ে হয়নি। কারণ একে তো সে ভবঘুরে, তার উপরে সেরকম কোনো ইনকাম পাতি করে না, এই জন্য কোনো মেয়ের বাবাই কিন্তু তার হাতে মেয়ে দিতে রাজি হয়নি। গুড়াপ্পার বাবা অনেক চেষ্টা করেও ঠিক বয়সে ছেলের বিয়ে দিতে পারেনি। গুড়াপ্পা যখন বেশ অনেকটা বয়স হয়ে গেছে তখন তার বিয়ে হলো, কিন্তু যার সঙ্গে বিয়ে হলো সেই মেয়েটি ছোটবেলা থেকেই কানে কম শোনে, আর ছোট থেকেই একটা পা একটু খোঁড়া, সে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে। হয়তো এই সমস্যার জন্যই মেয়ের বাবা রাজি হয়েছিল গুড়াপ্পার হাতে মেয়ে। এদিকে গুড়াপ্পার তো বিয়ে হয়ে গেল, সংসার চালাতে হবে। তখন গুড়াপ্পা মনে করলো কি, ওই যে জঙ্গলি দুর্গটা আছে, অর্থাৎ যে বাড়িটার কথা তোমাদের এর আগে বলেছিলাম, বাংলোটা, ওইটা তো দামি দামি গ্রানাইট পাথর দিয়ে তৈরি, ওইখান থেকে কিছু পাথর সে চুরি করে আনবে, তাহলে পরে তার বেশ কিছু টাকা পয়সা হবে, সে সংসারটা চালাতে পারবে। কিন্তু ব্যাপার হচ্ছে যে ওই বাড়িটা যে সমস্ত পাথর দিয়ে তৈরি, তার মধ্যে যেগুলো সব থেকে দামি মূল্যবান সেগুলো আগেই চুরি হয়ে গেছে, লোকে আগেই চুরি করে নিয়ে এসছে, তবুও এখনো তো কিছু আছে, তার থেকেই সে নিয়ে আসবে। সে চাঁদনি রাতের অপেক্ষা করলো না, সে তার আগেই গ্রামের মোড়লকে অনেক বুঝিয়ে সুঝিয়ে গরুর গাড়িটা নিয়ে এলো। কারণ পাথরগুলোকে তো বয়ে আনতে হবে, সে কি করে আনবে, কাঁধে করে আনবে না মাথায় করে আনবে, এটা তো সম্ভব না, অনেকটাই রাস্তা। তো পরিবর্তে মোড়ল একটা শর্ত দিলেন কি না, গুড়াপ্পার তো টাকা পয়সা কিছু নেই, টাকা পয়সা আছে ভাড়া দেবে কি করে গাড়ি, তাই জন্য শর্ত করিয়ে নিলেন যে বিনিময় ওই মোড়লের যে চাষের জমি আছে বেশ কয়েকদিন বিনা পয়সায় তাকে খেটে দিতে হবে। গুড়াপ্পা তাতেই রাজি। গুড়াপ্পা কিন্তু কাউকে নেয়নি সঙ্গী হিসাবে, কারণ সে তো চুরি করতে যাচ্ছে, চোর আবার কাকে সঙ্গী নেবে। ওই জন্য ও একা একা গরুর গাড়ি নিয়ে দুপুরে খাওয়া দাওয়ার পর গরুর গাড়িটা নিয়ে চলে গেল ওই জঙ্গলের ভেতর জঙ্গলি দুর্গে পাথর নিয়ে আসতে। সে সঙ্গে করে একটা শাবল নিয়ে গেছিল। এবার হয়েছে কি, শাবল দিয়ে একটা একটা করে পাথর খুঁড়ছে, বার করছে, বেশ ভারী পাথর গরুর গাড়িতে রাখছে, আবার শাবল দিয়ে একটা পাথর তুলছে, আবার গাড়িতে রাখছে, আর খুব ভারী পাথর। সে একটু পরে যার জন্য ক্লান্ত হয়ে পড়ছে, একটু পরে পরেই ক্লান্ত হয়ে পড়ছে, আর কিছুক্ষণ করে বিশ্রাম নিচ্ছে, আবার পাথর তুলছে, আবার রাখছে। এই করতে করতে আর এই বিশ্রাম নিতে নিতে কিন্তু সে ভেবেছিল যে বিকেলের মধ্যে গ্রামে ফিরে আসবে, কারণ মাঝে মাঝে কি ওইখানে কি হয়, বাঘটাক চলে আসে, মুশকিলে পড়ে যাবে। ওই জন্য যত তাড়াতাড়ি পারছে সে কাজ করছে, কিন্তু সেটা হয়ে উঠলো না। তার এই কাজ সারতে সারতে পশ্চিম আকাশে সূর্য ঢলে গেল, অর্থাৎ সন্ধে নামবো। সে আগে আসতে পারতো ইচ্ছে করলে, কিন্তু গাড়ি যদি বোঝাই না করে চলে আসে তাহলে তো তার লস, কোনো লাভই নেই, আবার যেতে হবে একদিন, গাড়ি মোড়ল দেবে কি দেবে না তার তো ঠিক নেই। সেই জন্য একদিনে যতটা পারে গাড়ি বোঝাই করে নিচ্ছে। এদিকে সন্ধে হয় নাইটজার পাখিরা ডাকতে শুরু করেছে, এরা রাতেই ডাকে। তখন গুড়াপ্পা দেখলো থাক, আজ আর নেবো না, কালকে এক কাজ করা যাবে, এই গাড়িটাকে তো আর পাওয়া যাবে না, অন্য কারোর গাড়ি আবার ধার করে নিয়ে তার জমিতে না হয় বিনা পয়সায় কদিন খেটে দেবো, দিয়ে আবার কালকে এসে আর কিছু পাথর নিয়ে যাবো। এই বলে সে গরুর গাড়িটাকে চালাতে শুরু করলো। গরু দুটো কিন্তু যাবার ইচ্ছা নেই, ওদেরকে বেদম পেটালো, মারের ভয় গরু দুটো চলতে শুরু করলো। আগে আগে গরুর গাড়ি যাচ্ছে, আর পেছন পেছন হাঁটতে হাঁটতে গুড়াপ্পা যাচ্ছে। তখনও কিন্তু গুড়াপ্পা কোনো বিপদের ইঙ্গিত পায়নি, এমন কোনো শব্দ শুনেনি যে তার পক্ষে সেটা বিপদ হতে পারে। রাস্তার ধারে একটা বাঘ কিন্তু ওত পেতে মাটির সঙ্গে মিশে বসেছিল। সে কিন্তু গুড়াপ্পাকে লক্ষ্য করেছে, গুড়াপ্পা কিন্তু তার বিন্দু বিসর্গ কিছুই জানে না। আসলে কি, ওই অঞ্চলে বহুদিন বাঘের হাতে কোনো মানুষ মারা যায়নি, তাই মানুষকে বাঘ নিয়ে লোকের এত কোনো মাথা ঘামানো ছিল না, ভয়ও ছিল। আর যে বাঘটা গুঁড়ি মেরে বসেছিল সেটা হয় আহত নয় অসুস্থ, অর্থাৎ স্বাভাবিক খাবার সে ধরতে পারছিল না। যাই হোক, বাঘটা গুঁড়ি মেরে বসে আছে। গাড়ি নিয়ে বলদ দুটো যেতে যেতে একটা বাঁকের মুখে পৌঁছলো, সেখানে একটা বাবুল গাছ ছিল, আর গাছের নিচেটা ল্যান্টানা গাছের ঝোপে পুরো ঢাকা। ঠিক গাড়িটা পেরিয়ে গেছে, আর গুড়াপ্পা সেই জায়গাটা পেরোতে যাবে, আর ওই ল্যান্টানার ঝোপ থেকে বাঘটা ভয়ঙ্কর গর্জন করে গুড়াপ্পার উপর লাফিয়ে পড়লো এবং তাকে মেরে নিয়ে চলে গেল ল্যান্টানার ঝোপ। এই খবরটা কেনেথ অ্যান্ডারসনের কানে পৌঁছলো। তিনি তাড়াতাড়ি করে চলে এলেন এবং একজন ফরেস্ট রেঞ্জারকে এবং দুজন গার্ডকে সঙ্গে নিয়ে, আর সেই সঙ্গে ওই জায়গার একজন সাব ইন্সপেক্টরকে নিয়ে তিনি তল্লাশি করতে গেলেন ওই অঞ্চলে। গিয়ে দেখলেন
বাঘটা যেখানে বসেছিল গুড়াপ্পার জন্য ওত পেতে গুড়ি মেরে বসেছিল, সেখানকার ল্যান্টানার ঝোপগুলো পুরো কাঠ হয়ে গেছে। গুড়াপ্পা প্রথমে বুঝতেই পারেনি যে কি ঘটলো। বাঘটা তার উপর ঝাঁপিয়ে পড়ে যখন তাকে টেনে নিয়ে যাচ্ছে, তখন গুড়াপ্পা বুঝতে পারলো যে তাকে বাঘে ধরেছে। সে তখন চেঁচামেচি করতে লাগলো, ধস্তাধস্তি করতে লাগলো। আর এই বাঘের গর্জন, গুড়াপ্পার চিৎকার, এই সব শুনে গরুগুলো প্রচন্ড ভয় পেয়ে গেল। তারা গাড়িটাকে নিয়ে ছুটতে লাগলো। একটা বাঁকের মুখে এসে তারা আর সামাল দিতে পারেনি, গাড়ি শুদ্ধ একটা খাদের মধ্যে পড়ে গেল। খাদটা খুব একটা বড় ছিল না, তাতে কি হলো, গাড়িটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। কিন্তু গরু দুটোর কিচ্ছু হয়নি। তারা উঠে দৌড়তে দৌড়তে গ্রামে চলে গেল। গরু দুটোকে এইভাবে ফিরে আসতে দেখে গ্রামের মোড়ল ভাবলো, ব্যাপারটা কি হলো, গরু দুটো কেন এইভাবে ফিরে এলো, গাড়ি বা কই, গুড়াপ্পাই বা কই। তখন সে ভাবলো কি, যে হাতিতে নিশ্চয়ই আক্রমণ করেছিল, তাহলে তার গাড়ির দফা রফা সে ভেঙে গেছে। আর গুড়াপ্পার কি পরিণতি হতে পারে সে তো ভেবে বুঝেই নিয়েছে যে গুড়াপ্পা মারা গেছে। তখন সঙ্গে সঙ্গে কয়েকজন গ্রামবাসীকে নিয়ে সে গ্রামের মোড়ল ফরেস্ট রেঞ্জারের কাছে গেল। রেঞ্জার সব শুনে বলল, ঠিক আছে, আমি তল্লাশি দল পাঠানোর অনুমতি দিলাম। কিন্তু সেই রাতে গ্রামের লোকেরা কেউই গুড়াপ্পার সন্ধানে যেতে চাইল না। শেষ পর্যন্ত অনেক পীড়াপিড়িতে 5-6 জন বললো যে ঠিক আছে, আমরা যাব। দিয়ে তারা ওই জায়গায় এলো। কিন্তু তখন অন্ধকার ঘন হয়ে গেছে, গভীর অন্ধকার। এর মধ্যে জঙ্গলে গিয়ে গুড়াপ্পার অনুসন্ধান করতে আর কেউ সাহস পেল না। তখন ঠিক হলো যে পরের দিন সকালে অনুসন্ধান করা যাবে। পরের দিন সকালে অনুসন্ধানী দলটা আবার এলো। এসে কিছুটা রাস্তা এসেই তারা খাদের মধ্যে ওই গরুর গাড়িটাকে আবিষ্কার করলো, ভাঙাচোরা অবস্থায় পড়ে। তারা এটা বুঝতে পারলো যে কোনো কারণে গরু দুটো খুব ভয় পেয়েছিল, আর তাই গাড়ি শুদ্ধ দৌড়তে দৌড়তে আসছিল। এসে ওই বাঁকটার মুখে এসে আর নিয়ন্ত্রণে রাখতে পারেনি, গাড়ি শুদ্ধ তারা খাদে পড়ে গেছে, গাড়িটা ভেঙে টুকরো হয়ে গেছে। কিন্তু তারা বুঝতে পারলো না কি কারণে, কিসের ভয় গরু দুটো এরকম উন্মাদের মতো দৌড়েছে। তারা মনে করলো হাতিতে তারা করেছে। হাতির ভয় আর কেউ এক পাও এগোতে রাজি হলো না। যাই হোক, শেষ পর্যন্ত তারা আর সামান্য একটু এসেই তারা দেখলো কি, যে একটা জায়গায় এক ঝোপ কেমন নুয়ে পড়েছে, সেখানে বাঘের পায়ের ছাপ, রক্ত পড়ে রয়েছে। এই দেখে তারা বুঝলো এটা কোনো বাঘের কাজ।